আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের সবাইকে স্বাগতম হালকেনস্টাইনের এইচএসসি একাডেমিক কোর্সে। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপার জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। জীব পরিসংখ্যানটা হচ্ছে যেখানে তোমার একটা দেশের জন্মহার, মৃত্যুহার, দেশান্তর, অর্থনৈতিক অবস্থার অনুপাত, নির্ভরশীলতার অনুপাত, প্রজনন হার, হ্যাঁ, লিঙ্গের অনুপাত, এই বিষয়গুলো নিয়ে মূলত এই চ্যাপ্টারটা কভার করছে। ঠিক আছে, সো আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ দেখব, প্র্যাকটিস করব, হ্যাঁ, আর তোমরাও এটা প্র্যাকটিস করবে, তাহলে একটা আমাদের স্ট্রং একটা কনসেপ্ট এখানে বিল্ড হবে। এই চ্যাপ্টারটাতে আমরা কি কি দেখব? হ্যাঁ, এই চ্যাপ্টারটাতে আমরা দেখব আমরা যে আদমশুমারি যে বিষয়টা, যেটা হচ্ছে আমাদের দেশে 10 বছর পর পর হয় সরকারিভাবে, হ্যাঁ, যে আমাদের দেশের জনসংখ্যার অবস্থা কি, কত জনসংখ্যা বাড়লো, কতজন মরলো, হ্যাঁ, কোন পেশা, কোন ধর্ম, এই নানা ধরনের হিসাব কি সরকারি সরকার কি করে এগুলো তোমার সংগ্রহ করে থাকে সরকারিভাবে। সো এই জিনিসটা আমরা দেখব যে হচ্ছে জীব পরিসংখ্যানে তোমার কয়েকটা পদ্ধতিতে তোমার এই কি বলে এই কাজগুলো তোমার করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার আদমশুমারি পদ্ধতি, তোমার হচ্ছে নিবন্ধনকরণ পদ্ধতি, জরিপ পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি। তো এইখানে তোমার আরও থাকবে তোমার মনে করো অশোধিত জন্মহার, অশোধিত মৃত্যুহার, হ্যাঁ, এই যে কিছু আমি বললাম এই টার্মগুলো নিয়েই তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা করা জীব পরিসংখ্যান। এখানেও তোমার কিছু তোমার থিওরিটিক্যাল পার্ট আছে, এই ক খ এর জন্য ধর্ম কোনটা কি কাকে বলে, ঠিক আছে, বৈশিষ্ট্য এগুলো। আর বেশিরভাগ হচ্ছে এই চ্যাপ্টারটা তোমাদেরকে শুরু করার আগেই বলে নেই, এটাতে অনেক ফর্মুলা আছে, বাট সেই ফর্মুলাগুলো আমরা প্রত্যেকটা বোঝার চেষ্টা করব, প্রত্যেকটার একটা করে ম্যাথ দেখব, তাহলে তোমাদের কি একটা ভালো কনসেপ্ট এখানে বিল্ড হবে। আচ্ছা চলো, তো আমরা কথা না বাড়াই আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, এই যে এখানে তোমার হচ্ছে জীব পরিসংখ্যান কাকে বলে সেটা হিসাবে এখানে দেওয়া আছে, যে আমি অলরেডি বলে ফেলছি যে জীব পরিসংখ্যান হচ্ছে একটা জনসংখ্যার গতি, গঠনকৃতি, হ্যাঁ, এগুলো নিয়ে তোমার আলোচনা করা থাকে। এখানে তোমার 4টা পদ্ধতির কথা বলা আছে: আদমশুমারি, নমুনা জরিপ, নিবন্ধনকরণ, বিশ্লেষণ পদ্ধতি। এটা তো বললাম, হ্যাঁ। তো এখন আসো আদমশুমারিটা কি। আদমশুমারি আমরা জানি, আমরা অলরেডি আমাদের দেখছি, হ্যাঁ, যে হচ্ছে কেউ আসে, হ্যাঁ, সরকারি লোকজন আসে আমাদের বাসা বাড়িতে আইসা কি আমাদের তথ্য কালেক্ট করা, যে আমরা ফ্যামিলিতে কয়জন আছি, কয়জন ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, আমাদের ধর্ম কি, পেশা কি, কত বছর বয়স, এগুলো কালেক্ট করে। এটা হচ্ছে কি আদমশুমারির কাজ, পপুলেশন সেন্সাস মেথড। ওকে, নমুনা জরিপ পদ্ধতিটা কি? স্যাম্পল সার্ভে মেথড। এই নমুনা জরিপ পদ্ধতিটা হচ্ছে যে মনে করো তোমার একটা এলাকায়, হ্যাঁ, রিসার্চের কাজ চলছে, ঠিক আছে। ধরো এই যে আমাদের কোভিড-19 যে গেল, কোভিড-19-এর সময় এই যে ভ্যাকসিন, ভ্যাকসিন কি আমাদের সাথে সাথে আসছে? অবশ্যই সাথে সাথে আসে নাই, বাংলাদেশে কিন্তু এটা রিসার্চও হয় নাই সেরকম, হ্যাঁ, এটা হয়েছে কি বাইরের দেশগুলোতে, আমরা কি ভ্যাকসিন পাইছি। সো মনে করো এই যে একটা ভ্যাকসিন আনা, ভ্যাকসিন ডেভেলপ করা, হ্যাঁ, এটা হিউম্যান বডিতে দিলে এটা কেমন ইফেক্টিভ হবে কি হবে না, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য কি স্যাম্পল কালেক্ট করতে হয়েছে, হ্যাঁ, একটা মানুষের সুস্থতা, অসুস্থতা, হ্যাঁ, তার পুরোটা তোমার শরীরের যত ধরনের স্যাম্পল কালেক্ট করা যায় এগুলো কি নমুনা জরিপ পদ্ধতির মাধ্যমে করা হয়, ঠিক আছে। ঠিক আছে, এরপরটা হচ্ছে তোমার নিবন্ধনকরণ পদ্ধতি, বা এটাকে বলা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন মেথড। ওকে, একদম ইজি একটা এক্সাম্পল দিই রেজিস্ট্রেশন মেথডে। সেটা হচ্ছে তোমার এই যে আমরা যে পাসপোর্ট, মনে করো আমরা পাসপোর্ট বানাই বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে, এই দেশ থেকে ওই দেশে ভ্রমণের জন্য। তো এই যে পাসপোর্ট বানানো, হ্যাঁ, তো পাসপোর্ট বানাইতে আমরা কি কি ইনফরমেশন দেই, ঠিক আছে, এনআইডি, বার্থ সার্টিফিকেট, আমাদের ইউটিলিটিস বিলস, এই যে আদার যে ইনফরমেশনগুলো আমরা দেই, আমরা তো ভেরিফাইড করি যে ইয়েস আমি ওই পার্সনটা, হ্যাঁ, এটাই হচ্ছে কি একটা নিবন্ধনকরণ পদ্ধতি। আচ্ছা, এবার বিশ্লেষণ পদ্ধতিটাতে আসো। বিশ্লেষণ পদ্ধতিটাতে তোমার বলা আছে তোমার যে ধরো এই যে এখানে দেওয়া আছে যে আমাদের যখন তোমার নমুনা জরিপ করা হয়, ঠিক আছে, যে 10 বছর পর পর তোমার আদমশুমারির যে নমুনা জরিপটা করা হয়, সেখানে তোমার বলা হয় যে দুটি জরিপের মধ্যে, হ্যাঁ, বিভিন্ন জীব পরিসংখ্যান বিশেষ করে প্রাক্কলন করা হয়, প্রাক্কলনের প্রয়োজন পড়ে, সেখানে তোমার যে গাণিতিক পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার বিশ্লেষণ পদ্ধতি। মানে এটা হচ্ছে তোমার যে সূত্রটা মানে ইউজ করে তোমার যে এই যে কি বলে আদমশুমারির যে কাউন্টটা, হ্যাঁ, এটা তোমার অনেক ফাস্ট করা হয়, সেটাই হচ্ছে কি তোমার বিশ্লেষণ পদ্ধতি। ওকে, সো এইখানে হচ্ছে এই যে সূত্রটা দেওয়া আছে, এটা আমরা এখানে একটু পড়ে যাই, আমরা সামনের এটার অ্যাপ্লিকেশনগুলো দেখব। আচ্ছা, এখানে হচ্ছে তোমার পিটি ইকুয়াল P0 প্লাস N/P, P1 মাইনাস P0, এগুলো বলতে কি বুঝায় এখানে দেওয়া আছে যে টি হচ্ছে সময়ের প্রাক্কলিত জনসংখ্যা, ওকে, P1 হচ্ছে পরবর্তী আদমশুমারির মোট জনসংখ্যা,
পূর্ববর্তী আদমশুমারি হতে টি সময়ের মধ্যবর্তী সময়ের ব্যবধান, ওকে। আর এন হচ্ছে দুটি আদমশুমারির মধ্যবর্তী সময়ের ব্যবধান 10 বছর, দুটি আদমশুমারি, ঠিক আছে। এখানে কিন্তু বিশ্লেষণ পদ্ধতি, যেটা বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে জাস্ট হচ্ছে আদমশুমারির একটা অংশ, যে 10 বছর পর পর যে জনসংখ্যা জরিপ করা হয়, দুটি জরিপের মধ্যবর্তী একটা জীব পরিসংখ্যানের যে পরিমাপ, সেটা হচ্ছে তোমার বিশ্লেষণ পদ্ধতি। আচ্ছা, এই যে বিষয়গুলো আলোচনা করছি, এটা তোমার এমসিকিউ, ক খ, হ্যাঁ, জ্ঞানমূলক অনুধাবনে থাকতে পারে, গ ঘতে যে ম্যাথগুলো থাকবে সেগুলো এই যে এখন আমরা আস্তে আস্তে শুরু করব। সো ফার্স্টের যেইটা কনসেপ্ট সেটা আমরা আজকে নেই, সেটা হচ্ছে তোমার নির্ভরশীলতার অনুপাত। এটা শুরু করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটাতে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা এমনিই তো পরিসংখ্যান অনেক সূত্র, রাইট, আমরা জানি, বাট এই চ্যাপ্টার যে ফর্মুলাগুলো, হ্যাঁ, এটা অনেক ফর্মুলা এখানে, অনেক বলতে একটু ডাইনামিক, ঠিক আছে, মানে চেঞ্জ হইতে থাকবে একটার পর একটা। সো যেহেতু এই চ্যাপ্টারের ফর্মুলা বেশি, একদম অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে আসছি আমার আগের ভিডিওগুলোতে, যেটা তোমরা দেখবা, সেটা হচ্ছে জাস্ট হচ্ছে ফর্মুলাগুলো বুঝে, ঠিক আছে, বুঝে খাতায় লিখবা, লিখার পর প্রত্যেকটা ফর্মুলায় কী টাইপের ম্যাথ আছে, হ্যাঁ, সেই ম্যাথগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে যদি খালি যে ওই a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার এমনি যদি মুখস্থ করে যদি লেখো, ভাই একদম বাস খাবা এখানে। কারণ হচ্ছে কি, এই চ্যাপ্টারের ম্যাথগুলো যেটা, হ্যাঁ, ফর্মুলা বেস, যেহেতু পুরোটা স্ট্যাটিস্টিক্স আমাদের এই সাবজেক্টটা, সো হচ্ছে যেহেতু, আর এই চ্যাপ্টারের ম্যাথ, তারপরে হচ্ছে তোমার যে ফর্মুলাটা, এটাও তোমার যেহেতু চেঞ্জ হইতেছে, এই চ্যাপ্টার চেঞ্জ হবে, দেখবা সামনেই আসবে তখন। এখন তুমি যদি জাস্ট মুখস্থ করো ওইভাবে, মানে না বুঝে, হ্যাঁ, ম্যাথ না করে, তাহলে কিন্তু একটাও মনে রাখতে পারবে না। সিবির জায়গায় তুমি সিডিএ লেখা দিবা, হ্যাঁ, এনআরআর, জিআরআর, এই ম্যাথগুলো থাকবে সামনে। সো এগুলো কেমনে করবে একদম ইজি ওয়েতে বলে দিব, বাট সেটা হচ্ছে তোমার একটা কনসেপ্ট বিল্ড করতে হবে, ভালো একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, হ্যাঁ, মানে প্রত্যেকটা সূত্র আমরা আগে ভালো করে বুঝবো এটা কি বলতেছে, বুঝে ওইটার ফরম্যাটে আমরা ম্যাথটা করবো, তাই আমাদের হয়ে যাবে। তো ফার্স্টে দেখো যে নির্ভরশীলতার অনুপাতটা কি, আমরা সূত্র দিয়ে বুঝবো। নির্ভরশীলতার অনুপাতের সূত্রটা দেখো, এখানে ডিআর বলতেছে, দ্যাট মিনস ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্সি রেট, ওকে। নির্ভরশীলতার অনুপাতটা আসলে তোমার বলতে বোঝানো হয় যে একটা দেশের মধ্যে তোমার 65 বছরের জনসংখ্যা থাকবে আর 14 বছরের জনসংখ্যা থাকবে, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 65 বছরের জনসংখ্যার লোকজন থাকবে। তো এখানে দেখো, এখানে কি বলছে যে P0 থেকে 14 প্লাস P65 প্লাস, ওকে, ডিভাইডেড P15 থেকে 64 ইন্টু 100। তো এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে উপরেরটা দেখো, আমরা ইয়াটা দেখি, লবেরটা দেখি, এখানে বলছে যে একটা দেশের 65 বছরের বেশি জনসংখ্যার লোক এবং বলছে যে 0 থেকে 14 বছরের জনসংখ্যার লোকের সমষ্টিকে যখন তুমি 15 থেকে 64 বছর লোকের জনসংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করবা এবং তার শতকরা বের করবা, সেটাই হচ্ছে তোমার নির্ভরশীলতার অনুপাত, হ্যাঁ। যে পি হচ্ছে কত এখানে, যে 0 থেকে 14 বছর বয়সের মানুষের লোকজনের ইয়াটা তোমার ভ্যালুটা, এটা হচ্ছে কি যে 65 বছরের উপরের লোকজনের ভ্যালুটা, এগুলো সব তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। এই দুইটা যোগ করবা, ঠিক আছে, যোগ করার পর নিচে কি করবা, যে 15 থেকে শুরু করে 64 বছর বয়সের লোকজনের ভ্যালু, এটাও কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। এই দুইটা ভ্যালু কি করবা, ভাগ করবা, ঠিক আছে, করে দেন কি করবা, তুমি 100 করবা, মানে অনুপাতটা বের করবা, করলেই আমার কি নির্ভরশীলতার অনুপাতটা বের হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমার বলা আছে, যেগুলো আমি বলে গেলাম। আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এখানে আমার একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মাধ্যমে আমরা নির্ভরশীলতা অনুপাতটা ম্যাথটা বুঝে যাব। বলছে একটা দেশের 15 বছরের নিচে এবং 65 বছরের বেশি বয়স্ক লোকের সংখ্যা যথাক্রমে 80 লক্ষ এবং 40 লক্ষ, ঠিক আছে। 15 থেকে 64 বছর বয়সী লোকের সংখ্যা 2,60,00,000। দেশটি নির্ভরশীলতার অনুপাত বের করো। আমার কিন্তু একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে, এই চ্যাপ্টারটা সোজা হওয়ার আরেকটা কারণ হচ্ছে এগুলো আসলে সবগুলোই সহজ, যদি আমরা আমাদের একটা রাইট স্ট্রাকচার ফলো করে যদি আমরা চ্যাপ্টারগুলো স্টাডি করে থাকি, ওকে। সো এখানে কিন্তু বলেই দিচ্ছে যে 15 বছরের নিচে এবং 65 বছরের বেশি বয়স। 15 বছরের নিচে মানে কি বলছে এখানে, যে বয়স হচ্ছে 0 থেকে 14 বছর, ওকে, একটা ইনফরমেশন। তবে 2, যে 65 বছরের বেশি লোকের জনসংখ্যা যথাক্রমে কত, 80 লক্ষ এবং 40 লক্ষ। আচ্ছা, 65 বছরের তাহলে ইয়াটা কত, 40 লক্ষ তাদের জনসংখ্যা, আর 15 বছরের কম মানে 0 থেকে 14 কত, তাহলে তোমার 80 লক্ষ,
ঠিক আছে, যে 0 থেকে 14 আর আমার ভ্যালু কত এখানে 80 লক্ষ, 65 বছরের বেশি লোকের জনসংখ্যা তোমার 40 লক্ষ, ঠিক আছে। আর বলছে 15 থেকে 64 বছর বয়সী লোকের সংখ্যা 2 কোটি 60 লক্ষ, তো এখানে লিখবা 260। ওকে, লেখার পর আমরা আমাদের সূত্র জানি, ডিপেন্ডেন্সি ডেমোক্রেসি রেশিও যেটা, সেটা হচ্ছে তোমার কি হবে, পি 0 থেকে 14 প্লাস পি 65 প্লাস ডিভাইডেড পি 15 থেকে 64 ইন্টু 100। ওকে, সো এগুলো আমরা কি করব, যোগ করে ভাগ দিব, ঠিক আছে। করার পর কত আসবে 46.15%। হ্যাঁ, এটা ক্যালকুলেটরে চাপলেই এটা এসে পড়বে। সো আমরা কি বলতে পারি যে দেশটির নির্ভরশীলতা অনুপাত কত, 46.15%। দ্যাট মিনস বলা যায় প্রতিটি 100 জন কর্মলোকের উপর প্রায় 46 জন লোক নির্ভরশীল, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমাদের শুরুতেই বলছিলাম, এটার মাধ্যমে তুমি একটা আসলে একটা রিজিয়ন, একটা কান্ট্রি, হ্যাঁ, একটা সার্টেন প্লেসের তুমি আসলে কি বলবা জনসংখ্যার ঘনত্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের জন্মহার, মৃত্যুহার, এইগুলো তুমি কাউন্ট করতে পারো। অনেক মজার একটা চ্যাপ্টার, যে প্রতি 100 জন লোকের উপর প্রায় 46 জন লোক নির্ভরশীল। মানে আমরা বুঝতে পারবো যে নির্ভরশীল মানে কি, যে বেকার বুঝাইতেছে বা কাজকর্ম করে না, এগুলো আসলে আমরা বুঝতে পারি যে 100 জনের উপর 46 জন খায়, এরকম আর কি। এটা এই যে এটার মাধ্যমে বুঝতে পারলাম। সো এই ফর্মেটে আরও ম্যাথ থাকবে, আমরা সামনে যাব, তাহলে আমরা দেখতে পারবো আরও। আচ্ছা, তারপর দেখো সেকেন্ড একটা ফর্মেট, ইকোনমিক ডিপেন্ডেন্সি রেট বা অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত, ঠিক আছে। এটা সূত্রটা কি বলছে, যে তুমি যখন একটা দেশের মোট বেকার লোকের সংখ্যাকে মোট কর্মক্ষম লোকের সংখ্যা দিয়ে ভাগ করবা, করে এটা শতকরা বের করবা, সেটাই হচ্ছে তোমার অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত হবে, ঠিক আছে। যে কর্মক্ষম মানে বেকার লোককে যখন মোট তুমি কর্মক্ষম লোকের সংখ্যা দিয়ে ভাগ দিবা, কর্মক্ষম লোকের সংখ্যা তুমি বলতে এখানে কি বুঝাচ্ছি আমরা, 15 থেকে 64 বছর, ঠিক আছে। এটা যেন সবসময় মনে থাকে যে 15 থেকে 64, হ্যাঁ, এটা সাধারণত আমার কর্মক্ষম লোকের সংখ্যা, এটা তোমার ধরা হয় এই ভ্যালুটা, ঠিক আছে। এর বেশি ধরা হবে, মানে এটা তোমার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফিগার, মানুষ যদি এরপরও যদি কাজ করতে পারে ওইটা পরের হিসাব, বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফিগার, যে এটা হচ্ছে মোট কর্মক্ষম সংখ্যা, ঠিক আছে। এটা ডিভাইডেড হবে আর উপরে কি হবে, মোট তোমার বেকার লোকের সংখ্যা থাকবে। তো আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। আচ্ছা, দেখো যে এখানে বলা আছে উদাহরণ 2টা দেখো, যে একটা দেশের কর্মক্ষম 15 থেকে 64 বছর লোকের সংখ্যা 2 কোটি, ওকে, আর অকর্মক্ষম বা বেকার লোকের সংখ্যা 2 লক্ষ, ওকে। তো দেশটির অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত বের করো, মানে এখানে আমার বলাই আছে যে আমার এখানে একটা দেশে কাজ করে, সেই কাজের থেকে আমি জানতে পারলাম যে আমাদের পপুলেশনের মধ্যে 15 থেকে 64 বছরের যে লোকজন আছে, হ্যাঁ, তাদের 2 কোটি লোক কি করে এখানে তোমার কাজ করে, ঠিক আছে। আর বেকার লোকের সংখ্যা হচ্ছে আবার 15 থেকে 64 বছরের লোক আছে যারা আবার বেকার, এই বেকারের সংখ্যাটা 2 লাখ। তো আমি কেমনে বের করবো, তো এই 2 লাখ যেটা 15 থেকে 64 বছরের যে সংখ্যাটা যে বেকার, এই 2 লাখটাকে আমি লবে লিখবো, ঠিক আছে। আর হরে কি লিখবো, 2 কোটি 60 লাখ, মানে এটা কি তারা কর্মক্ষম লোকের সংখ্যা। এটাকে আমি যখন ভাগ দিয়ে তোমার যখন 100 দিব, মানে অনুপাতটা বের করব, তখন এই যে মানে পার্সেন্টেজ বের করবো, তখনই কি তোমার একটা দেশের অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত বের হবে। তাহলে কত বের হলো, এখানে 1% বের হলো। দ্যাট মিনস আমরা বলতে পারি প্রতি 100 জন কর্মক্ষম লোকের উপর, হ্যাঁ, 1 জন বেকার আছে। তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি যে 100 জন যদি কর্মক্ষম থাকে, এর উপরে 1 জন বেকার, মানে এটার রেশিওটা তোমার কম আছে, ঠিক আছে। তো আমরা সামনে যাই, সামনে এরকম আরও আমাদের ম্যাথ থাকবে। আচ্ছা, এরপরে আসো আরেকটা আমাদের, যেটা হচ্ছে লিঙ্গ অনুপাত বা নারী পুরুষের অনুপাত, ঠিক আছে। একটা দেশের মধ্যে তোমার জন্মহার আছে, মৃত্যুহার আছে, হ্যাঁ। আর একটা জিনিস সেটা হচ্ছে যে একটা দেশের মধ্যে তোমার নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি, এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, হ্যাঁ। যে আছে না যে কোন সেক্টরে নারীর অবদান বেশি, পুরুষের অবদান বেশি, এগুলো কি অনেক সময় অনেক জরিপ চলে। সো এটা এখানেও আমাদের পরিসংখ্যানের মাধ্যমে আমরা এই জিনিসটা বের করতে পারি, ঠিক আছে। তো এটা একদম ইজি, হ্যাঁ, একদম ইজি। জাস্ট হচ্ছে মেল যে পার্সেন্টেজ থাকবে, মেলটা পুরুষের জনসংখ্যাকে আমরা মোট নারী জনসংখ্যা দিয়ে ভাগ করে এটাকে শতকরা করলেই লিঙ্গ অনুপাত বা নারী পুরুষের অনুপাতটা বা সেক্স রেশিও যেটা, ওইটা আমাদের কি বের হয়ে যাবে, ঠিক আছে। যে এটা কি করব তাইলে ভাইয়া, সেটা হচ্ছে এই যে সূত্রটা একদম ইজি, এই যে দেখো এখানে, এটা হচ্ছে m/f × 100, ওকে, m/f ডিভাইডেড m/f × 100, কোনো দেশের মোট স্ত্রী লোকের সংখ্যা ডিভাইডেড তারপর হচ্ছে m কত, ওই দেশের মোট পুরুষ লোকের সংখ্যা। তাহলে কি করবা, সূত্রটা হচ্ছে SF = m/f × 100, ঠিক আছে। আমরা একটা ম্যাথ দেখবো, যে উদাহরণ 3এই তোমার দেওয়া আছে, যে পুরুষের সংখ্যা হচ্ছে মনে করো 71255000, নারীর সংখ্যা এত,
ঠিক আছে, হলে বাংলাদেশের লিঙ্গ অনুপাত কত, লিঙ্গ অনুপাত জানতে চাইছে, মানে রেশিওটা তোমার জানতে চাইছে। সো আমরা জানি এম এর মানটা উপরে বসায় দাও, প্রায় 7 কোটির উপরে আছে এখানে, ঠিক আছে। পরেরটা বসাও, হ্যাঁ ঠিক আছে। এরপর বসানোর পর এটা কি করবা তুমি, এটা 100 করবা, ঠিক আছে। করলে কত আসে, 100.3 আসে। তাইলে আমরা বলতে পারি বাংলাদেশের লিঙ্গ অনুপাত বা নারী পুরুষ অনুপাত কত, 100.3। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখো যে জনসংখ্যার ঘনত্বটা কি, জনসংখ্যার ঘনত্ব অশোধিত জন্মহার, এটা আসবে। সো আমরা ফার্স্টে দেখবো যে জনসংখ্যার ঘনত্ব কি। সো জনসংখ্যার ঘনত্ব বলতে আসলে বোঝানো হয় যে মনে করো যে কোনো একটা এলাকা, হ্যাঁ, সেই এলাকায় নির্দিষ্ট জনসংখ্যাকে ওই এলাকার নির্দিষ্ট ক্ষেত্রফল দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে তোমার জনসংখ্যার ঘনত্বটা পাওয়া যাবে। মানে এটা আসলে বলতে বোঝায় যে আমাদের বাংলাদেশটা কিন্তু খুব একটা কি বলবো, একটা চিপাচাপা, মানে খুব ছোট একটা দেশ, হ্যাঁ। এখানে তোমার মনে করো ছোট একটা জায়গায় অনেকগুলো মানুষের বসবাস। সো এই অধ্যায়টা, হ্যাঁ, কিছু কিছু কনসেপ্ট আছে যেটা তোমাকে একটা ক্লিয়ার ধারণা দিবে, একটা ক্রিস্টাল ক্লিয়ার তোমাকে একটা কনসেপ্ট দিবে, যেটার মাধ্যমে তুমি নিজেই তুমি মনে করো জানতে পারবা যে একটা দেশের প্রতি বর্গ কিলোমিটারে কয়জন লোক বাস করে, হ্যাঁ। এই জিনিসগুলো তোমার যদি জানা থাকে এই ফর্মুলা, তাহলে ইজি বের করতে পারবা, খুব একটা মজার চ্যাপ্টার। তো এই জনসংখ্যার ঘনত্ব এটাই বলতে বোঝায় যে প্রতি বর্গ কিলোমিটারে তোমার কয়জন লোক বাস করে, ঠিক আছে। এটাই হচ্ছে কি তোমার পপুলেশন, তোমার ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব। এটা সূত্রটা কি, একদম ইজি, পিআই ডিভাইডেড এআই। পিআই বলতে এখানে কি বোঝাচ্ছে, তোমার পপুলেশনের সংখ্যা, পি মানে পপুলেশন মানে জনসংখ্যার মোট জনসংখ্যা, আর এ বলতে এরিয়া, একটা দেশের এরিয়া, তো অঞ্চলের মোট আয়তন, হ্যাঁ। এটা তোমার কোশ্চেনেই দেওয়া থাকবে যে জনসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তুমি খালি বের করো রেশিওটা, একদম ইজি জিনিস। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল মনে করো আচ্ছা এটা ওকে, স্লাইড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যে মনে করো বাংলাদেশের মোট জনসংখ্যার সংখ্যা ছিল, ধরো একটা ভ্যালু এখানে দেওয়া আছে 14 কোটির মতো দেওয়া আছে। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। খুবই সোজা, হ্যাঁ, জাস্ট সূত্র জানি, জাস্ট এই দুইটা ভ্যালু বসাইলেই আমার কি ম্যাথ কমপ্লিট। তো এখন বলছো জনসংখ্যার ঘনত্ব কত, তাকে তুমি বসাও, মোট জনসংখ্যা বসাও, মোট জনসংখ্যা লবে বসাও, লবে কত আছে, এই যে 14 কোটির যে বিষয়টা, মানে কতজন মানুষ আছে এটা, দেন বাংলাদেশের বর্গ কিলোমিটার তার বাড়বে না, এইটার মধ্যেই আমাদের লোকজন বাড়তেছে। আচ্ছা, যাই হোক, তো এটা বসাইলাম, বসাইয়া এখানে দেখলো কত আসলো, 1015 জন বর্গ কিলোমিটার, মানে এখানে 1015 জন। তার মানে এই হিসাব থেকে কি বুঝতেছি যে প্রতি বর্গ কিলোমিটারে, হ্যাঁ, 1 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে আমরা 1015 জন মানুষ বাস করি, মানে কতটা ঘনবসতিপূর্ণ। এই সংখ্যা তো এখন আরও বাড়ছে, আগে না মনে করো 14 কোটি ছিল, না 18 কোটি 20 কোটি হয়ে গেছে, কিন্তু আমাদের জায়গা বাড়তেছে না। তো যাই হোক, এই বিষয়গুলো যেটা, এই বিষয়গুলো ক্রিস্টাল ক্লিয়ার ধারণার জন্য মূলত আমরা এই চ্যাপ্টারটা করে থাকি। এই জন্য খুব সহজ একটা চ্যাপ্টার, জাস্ট হচ্ছে আমাদের কি করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা, পরে আসো অশোধিত জন্মহার, ঠিক আছে, বা ক্রুড বার্থ রেট। অশোধিত জন্মহার অর্থাৎ যে কোনো দেশ বলছে, কোনো দেশ বা এলাকায় নির্দিষ্ট সময় প্রতি 1000 লোকে কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে, তাকে তোমাকে বলা হয় অশোধিত জন্মহার, ঠিক আছে। কোনো দেশে একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, কয়জন তোমার জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকেই বলা হবে অশোধিত জন্মহার। এখানে আমরা আমাদের একটা ম্যাথের মাধ্যমে বুঝে নিব। এখানে তোমার সূত্রটা হচ্ছে যে সিবিআর, ঠিক আছে, এটার নোটেশন হচ্ছে তোমার সিবিআর, ক্রুড বার্থ রেট, ঠিক আছে। এটা কেমনে করলো, বি/পি ইন্টু 100। বি হচ্ছে তোমাকে এখানে বার্থ রেট, ঠিক আছে, আর পি হচ্ছে তোমার মোট পপুলেশন। মানে এটা তুমি এটাও বলতে পারো, বার্থ রেট বলতে তোমার বলতে নির্দিষ্ট বছর মোট জীবিত গ্রহণকারী শিশুর সংখ্যা, ওইটাকে পপুলেশন দিয়ে ভাগ দিয়ে এটাকে তুমি অনুপাত করলেই তোমার কি সিভিআরটা বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে দেওয়া আছে এটা, সেটা কি, যে কোনো এক দেশের মোট জনসংখ্যা মনে করো দেওয়া আছে একটা, ধরো 18 কোটির মতো দেওয়া আছে ধরো, ওই দেশে এক বছরে মোট তোমার যদি কত 28,56,700 জন জীবন্ত শিশু যদি জন্মগ্রহণ করে, তবে সেই দেশের অশোধিত জন্মহার কত। তাহলে এই যে কতজন শিশু তোমার জীবন্ত জন্মগ্রহণ করছে, ওইটা হচ্ছে কি বি, ঠিক আছে। সো এটা তুমি লবে দিয়ে দাও, হ্যাঁ, এই যে 28,56,700 ডিভাইডেড মোট তোমার জনসংখ্যাটা কত, আমি ধরে নিছি মনে করো 18 কোটি। তো যাই হোক, ওই জিনিসটা তুমি নিচে দিয়ে নিলা হরে, দেওয়ার পরে এই দুইটা ভাগ করে কি করবা, তোমার
1000, ঠিক আছে, এটা নট 100, এটা হচ্ছে সূত্রের 1000, ঠিক আছে, 1000 দিয়ে গুণ দিবা, তাহলে তোমার কত আসবে, এটা প্রতি হাজারে বের হবে। মানে একটা জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু 100-তে বের করবো না, প্রতি হাজারে আমার হিসাব, ঠিক আছে, এটাতে হাজারে বের করতে হবে। সো এখানে হচ্ছে হাজারে বের করব, তাই হচ্ছে আমি 1000 দিয়ে গুণ দিছি। ওকে, তো আমার কত বের হলো, যে প্রতি হাজারে আমার বের হলো কত, 158.29। তাহলে আমি বলতে পারি যে ওই দেশের জনসংখ্যায় প্রতি হাজারে 158.29 জন করে জীবন্ত শিশুর সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, পরেরটাতে আসো। এখানে বলছে সাধারণ প্রজনন হার, বয়ঃক্রমিক প্রজনন হার। এখানে তোমার প্রজনন হারের কথা তোমার বলা আছে, ঠিক আছে, যে এখানে তোমার মনে করো বলা আছে যে সাধারণত 15 থেকে 49 বছর নারীগণ হ্যাঁ সন্তান ধারণ করতে পারে। এই জিনিসটা কি, যে ধরো একটা দেশের মধ্যে যে আমাদের বলে না যে বাল্যবিবাহর যে একটা বিষয়, যে কি 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের কি বলে উইমেনদের বা মহিলাদের কি হয়, হেলথ কমপ্লিকেশনস হয়, হ্যাঁ, কেন হয় ওগুলো নিয়ে আমরা ওগুলো ডিটেলস না যাই, এগুলো আমরা মোটামুটি আমাদের একটা প্রাথমিক আইডিয়া আছে। সো এই চ্যাপ্টারটাতে এখানে প্রজনন হার এখানে কি বলা আছে, বা উর্বরতার হার, এখানে যে একটা নারী হ্যাঁ কোন বছর থেকে কোন বছরে হ্যাঁ তার ফার্টিলিটি রেটটা তোমার বেশি থাকে, প্রজনন হারটা তোমার বেশি থাকে। হ্যাঁ, তো সাধারণত তোমার ধরে নেওয়া হয় এখানে যে 15 থেকে 49 বছর বয়সী নারীদের হ্যাঁ সন্তান ধারণ বা সক্ষম বলে ধরা হয়। এটা হচ্ছে আমার কি আমার পরিসংখ্যানের ভাষায় বা একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু দেওয়া আছে। তার মানে এইটা না যে হচ্ছে 15 বছর থেকে শুরু করা মানেই কি আমাদের এই বাল্যবিবাহতে করতে হবে, অ্যাডমিট করতে হবে। আমাদের একটা স্ট্যান্ডার্ড ফলো করেই, আমাদের দেশের যে স্ট্যান্ডার্ড ওটা ফলো করেই আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা পরিসংখ্যানের তোমার একটা মানে কি বলে একটা নাম্বার, একটা স্ট্যান্ডার্ড নাম্বার, যে এই বছর থেকে এই বছর পর্যন্ত নারীদের ফার্টিলিটি রেট বা জেনারেল ফার্টিলিটি রেটটা কাউন্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে হচ্ছে এটা নোটেশন হচ্ছে কি জিএফআর, দ্যাট মিনস জেনারেল ফার্টিলিটি রেট। ওকে, আচ্ছা, সো আমরা এখানে একটা ম্যাথ দেখবো, এটা একদম ইজি, এটা আগের মতোই একটা খুব মজার জিনিস। এটাই হচ্ছে আমার সূত্র। এই বিটা কি, এই বিটা হচ্ছে ওই যে আমরা প্রিভিয়াস স্লাইডে করে আসছিলাম না, যে জীবন্ত শিশুর সংখ্যা। তো কি করবা, একই জিনিস, এটা তোমার ম্যাথে দেওয়া থাকবে যে মোট জীবন্ত শিশুর সংখ্যা যেটাকে হচ্ছে বি বলছে, এই বিটা লবে হবে, আর হরে যেটা এটা কি হবে, যে তোমার 15 থেকে 49 বছর নারীদের সংখ্যাটা দেওয়া থাকবে, ঠিক আছে। যে তোমার সাধারণ প্রজনন হার আমরা জানি, তো নারীদের বলা আছে যে 15 থেকে 49 বছর। সো এই এফ হচ্ছে ফিমেল, দ্যাট মিনস ফিমেলের 15 থেকে 49 এই সংখ্যাটা দেওয়া থাকবে, ইন্টু প্রতি হাজারে বের করতে হবে 1000। সো সূত্রটা আবার কি হবে, বি ডিভাইডেড এফ 15 থেকে 49 ইন্টু 1000। ওকে, এই হচ্ছে তোমার সাধারণ প্রজনন হারের ইয়াটা। সো এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এটা দেখব যে কোন অঞ্চলের একটা নির্দিষ্ট বছরে তোমার বয়সী নারীর সংখ্যা তোমার কত, তোমার 35,640 জন দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি সাধারণ প্রজনন হার, মানে এই কয়জন নারী কি 15 থেকে 49 বছর বয়সী, তারা কি তাদের ফার্টিলিটি রেটের মানে তারা কি কি বলে তারা বাচ্চা উৎপাদন করতে পারবে, ঠিক আছে। এটা তোমার এখানে দেওয়া আছে 15 থেকে 49 বছর নারীদের সংখ্যাটা, এবং ওই বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা তোমার দেওয়া আছে কত, 2325 জন। তো আমাকে বলছে এখানে সাধারণ প্রজনন হারটা কত হবে, ঠিক আছে। তো ভালো কথা, তা আমি আমার সূত্রটা জানি, জিএফআর ইকুয়াল কি হবে, বি ডিভাইডেড এফ 59 to 49 ইন্টু 100। ওকে, তো জাস্ট হচ্ছে ভ্যালুটা বসা দাও, মোট জীবিত শিশুর সংখ্যা কত, 2325 ডিভাইডেড মোট ফার্টিলিটি, মানে ওই নারীর সংখ্যাটা কত, ওদের সংখ্যা 35,640 জন, হাজারে বের করতে কত হবে, হাজারে 65.24। তাইলে আমরা বলতে পারি ওই অঞ্চলে 15 থেকে 49 বছর বয়সী শ্রেণীর নারীদের গড়ে হ্যাঁ এক বছরে গড়ে 65.24 জন সন্তান কি করে, জন্ম নেয়। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পরেরটাতে দেখব যে মোট প্রজনন হার, স্থূল ও নিট হার। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস দেখো যে মোট প্রজনন হারটা কি, ঠিক আছে। মোট প্রজনন হার হলো বয়ঃক্রমিক প্রজনন হারের সমষ্টি। এখানে বলছে যে 15 থেকে 49 বছর বয়সের প্রতি 5 বছরের মধ্যে স্ত্রীলোকের বয়ঃক্রমিক প্রজনন হারের সমষ্টিকে তোমার মোট প্রজনন হার বলা হয়, ঠিক আছে। 15 থেকে 49 বছর বয়সের প্রতি 5 বছরের মধ্যে স্ত্রীলোকের বয়ঃক্রমিক প্রজনন হারের সমষ্টিকে মোট প্রজনন হার বলা হয়। অর্থাৎ কোনো দেশে একটি নির্দিষ্ট সময় বয়ঃক্রমিক প্রজনন হারগুলো একত্রিত করে যে করণ পাওয়া যায় তাকে তোমার বলা হয় কি,
তোমার মোট প্রজনন হার, ঠিক আছে, মানে 15 থেকে 49 বছরের নারীরা সাধারণ প্রজনন হার, তাদের এই সবগুলো রেটকে একসাথে তোমার যোগ করে যেটা পাওয়া যাবে এটাই তোমার হচ্ছে কি মোট প্রজনন হার। এটা সূত্রটা হচ্ছে কি হবে, TFR টোটাল ফার্টিলিটি রেট 5 ইন্টু সামেশন ASFR। হ্যাঁ, আমরা এটা দেখবো এটা কেমনে কি করে। সো সূত্রটা কি, 5 ইন্টু BI ডিভাইডেড FI ইন্টু 1000, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার পুনঃ উৎপাদন হার, আচ্ছা রিপ্রোডাকশন রেট, ঠিক আছে। রিপ্রোডাকশন রেট বলতে কি বোঝাচ্ছে, একজন সন্তান ধারণে সক্ষম মহিলা যদি প্রজনন বয়সী পর্যন্ত জীবিত থাকেন এবং সন্তান প্রসব করে থাকেন, তিনি যত সংখ্যক জীবিত কন্যা সংখ্যা প্রসব করেন তাকে পুনঃ উৎপাদন হার বলা হয়, ঠিক আছে। এটা অনলি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা, MCQর জন্য ইম্পর্টেন্ট এবং ম্যাথের জন্য, কারণ ম্যাথে একটু ইনফরমেশন থাকবে। এটা নির্ণয়ের ক্ষেত্রে শুধু কন্যা সংখ্যা সন্তানের সংখ্যাকে গণনা করা হয়। একটা হচ্ছে তোমার স্থূল সংযোজন হার, নিট সংযোজন হার। এটা আমি একটু বলি যে পুনরুৎপাদন হারটা কি, রিপ্রোডাকশন রেট। রিপ্রোডাকশন রেট বলতে বোঝাচ্ছে যে আমরা সাধারণত জানি যে 15 থেকে 49, হ্যাঁ, এই এজটাতে কি তাদের ফার্টিলিটি রেটটা বেশি থাকে, হ্যাঁ, মানে এই ইয়াতে তারা কি সন্তান উৎপাদন করতে পারেন। এখন কথা হচ্ছে এই 15 থেকে 49 এই এজটা পর্যন্ত যদি একজন নারী জীবিত থাকেন এবং জীবিত থেকে যদি উনি কি করে একটা মেয়ে সন্তান বা একটা কন্যা সন্তান যদি কি উনি উৎপাদন করেন বা উনি কি জন্ম দেন, তাহলে কি হবে, এটা হচ্ছে কি পুনঃ উৎপাদন হার হবে। কেন কন্যা সন্তান এখানে বলা হচ্ছে, কারণ কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তানও কি করবে, আবার ওই কি করবে সেটা, সেও কি আবার যখন তার এই 15 থেকে 49 এজটা আসবে তখনও সে আবার কি করতে পারবে, সেও যখন ফার্টিলিটি রেট তার হবে, সেও যখন মা হবেন, হ্যাঁ, সেও কি আবার পুনরুৎপাদন করতে পারবেন। সো এই টপিকটা রিপ্রোডাকশন রেট যেটা, এটা অনলি মেয়ে সন্তানের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, ঠিক আছে। সো এটার তোমার দুইটা ওয়ে আছে বের করার, একটা হচ্ছে তোমার স্থূল সংযোজন হার গ্রোস প্রোডাকশন রেট, আর একটা হচ্ছে তোমার নিট সংযোজন হার নেট প্রোডাকশন রেট, ঠিক আছে। আচ্ছা, সবগুলোর ম্যাথ আছে এগুলোর। স্থূল সংযোজন হারটা কি দেখো, সেখানে বলা হচ্ছে একই সময় জন্মগ্রহণকারী ও একই পরিবেশে বেড়ে ওঠা প্রতি 1000 মহিলা তাদের পুরো প্রজনন কাল জুড়ে যতজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তাকে স্থূল প্রজনন হার বলা হয়, বা GRR গ্রোস প্রোডাকশন রেট। মানে তোমার একই পরিবেশে বেড়ে উঠবে, হ্যাঁ, হাজারে অনেক মহিলা, ঠিক আছে, 1000 মহিলা ধরো, হ্যাঁ, প্রতি হাজারে মানে একই পরিবেশে বেড়ে ওঠা, হ্যাঁ, তারা যতজন কন্যা সন্তান তাদের যেই 15 থেকে 49 এই ফার্টিলিটি রেটের যে এজটা আছে জন্ম দিবেন, হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার কি হবে, স্থূল সংযোজন হার হবে, ঠিক আছে। এটা সূত্রটা কি হবে ভাই, এটা হচ্ছে তোমার 5 ইন্টু সামেশন GIFI ইন্টু 1000, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার মেইন সূত্র, এগুলো সব নোট ডাউন করে রাখবা, ঠিক আছে। 5 ইন্টু সামেশন GI ডিভাইডেড FI ইন্টু 1000। GI হচ্ছে কি আইতম বয়সের গ্রুপের কন্যা সন্তানের সংখ্যা, আর F হচ্ছে কি আইতম বয়সের গ্রুপের মহিলার সংখ্যা, ওকে। সো এটা এইভাবেও এখানে করা যায়, যে এখানেও দিছে স্থূল সংযোজন জীবন্ত জন্মগ্রহণকারী কন্যা সন্তানের সংখ্যাকে জন্ম হওয়া মোট শিশুর সংখ্যা দিয়ে ভাগ করে মোট প্রজনন হার করবা, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কিছু বলা আছে যে এগুলো সাধারণত তোমার অনুধাবনমূলকে থাকতে পারে, ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট, দেখে নাও। GRR সমান 1, GRR গ্রেটার দেন 1, আর একটা কি তোমার GRR লেস দেন 1। সো আমরা প্রথমটা দেখি, এটা তোমার বলা আছে যে GRR 1 দ্বারা বোঝায় তোমার স্থিরতা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, প্রজনন সক্ষম প্রত্যেক মহিলা ঘরে একজন কন্যা সন্তান যদি জন্ম দেয় এবং এরা প্রজনন বয়স পর্যন্ত বেঁচে থাকবে এবং চলমান প্রজনন হার ঠিক রেখে ভবিষ্যতে তারা সন্তান জন্ম দিবে, ঠিক আছে। এটা হচ্ছে GRR 1, ঠিক আছে, মানে একজন মাত্র কন্যা সন্তান তোমার কি বলবে জন্ম দিবেন এবং তারা তাদের প্রজনন বয়স পর্যন্ত তারা জীবিত থাকবেন, হ্যাঁ, এটা একটা। আর পরেরটা কি, যে GRR তোমার ইয়াটা কি, যে গ্রেটার দেন 1 ঊর্ধ্বগতির সংখ্যা তোমাকে বোঝাচ্ছে, যে তোমার প্রথমটা ছিল একজন কন্যা সন্তান তারা জন্মগ্রহণ মানে জন্ম দিবেন, আর এটা হচ্ছে যে 15 থেকে 49 বছর বয়সী মহিলারা, হ্যাঁ, তাদের এই বয়সের মধ্যে তারা একের অধিক কন্যা সন্তান যদি জন্ম দেন, হ্যাঁ, আর তারা যদি তাদের প্রজনন বয়স পর্যন্ত ওই যে কন্যারা, হ্যাঁ, যারা তোমার জন্মগ্রহণ করলো এবং তারা যখন 15 থেকে 49 এই বছর পর্যন্ত বেঁচে থাকবে, মানে তাদের প্রজনন সময় পর্যন্ত তারা যখন বেঁচে থাকবে, সেইটা হচ্ছে তখন কি হবে আমার GRR গ্রেটার দেন 1 হবে, ওকে। পরেরটাতে আসো, GRR লেস দেন 1 বলতে কি বোঝায় এখানে, যে জনসংখ্যা নিম্নগতি নির্দেশ করে, অর্থাৎ প্রজনন সক্ষম প্রত্যেক মহিলা ঘরে একজনের কম সংখ্যক কন্যা সন্তান যদি তোমার কি করে জন্ম দেয় এবং
তারা যদি তাদের প্রজনন বয়স, দ্যাট মিনস ওই যে কন্যা সন্তান ছোট যে কন্যা সন্তান যারা জন্ম নিল তাদের মা থেকে, তারা যদি তাদের 15 থেকে 49 এই এইজটাতে তাদের প্রজনন বা সময়ের আগেই যদি তারা মারা যায়, তাহলে এটা কি হবে? তারা তো আর উৎপাদন করতে পারবে না, জন্ম দিতে পারবে না নতুন সন্তান। সো সেই ক্ষেত্রে কি তোমার এটা কি বলবো যে দেশের জনসংখ্যার হারটা কি কমতেছে, এটার মাধ্যমে এটা বোঝা যায় যে জিআরআর লেস দেন 1। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনুধাবনে আসতে পারে। এগুলোর তোমার ইয়াটা কি জানি বলে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো যে জিআরআর ইকুয়াল 1, জিআরআর গ্রেটার দেন 1, জিআরআর লেস দেন 1। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এরপর হচ্ছে তোমার নিট সংযোজন হার, সেটা হচ্ছে তোমার কি নিট রিপ্রোডাকশন রেট। যে কোনো একজন নারী তার সম্পূর্ণ প্রজননকালে গড়ে যতজন জীবন্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাদের মধ্যে যতজন সম্পূর্ণ প্রজনন কাল পর্যন্ত বেঁচে থাকবে তাদেরকে নিট সংযোজন হার বা এনআরআর বলে। ধরো এখানে একজন নারী 15 থেকে 49 বছর বয়সের, তাদের প্রজনন সময়ের মধ্যে তারা যতজন মনে করো জন্ম দিবে কন্যা সন্তান, এবং কন্যা সন্তান মানে জীবিত মানে জন্ম নেওয়ার পরে তারা তাদের প্রজনন বয়স পর্যন্ত তারা ফুল বেঁচে থাকবে, ঠিক আছে। এবং সেই সংখ্যাটাকেই মূলত এনআরআর বলে বা নিট রিপ্রোডাকশন রেট বলা হয়। আচ্ছা, এটা সূত্রটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে কি জিআরআর ইন্টু এসআই, ঠিক আছে। অথবা তুমি এটাও দেখতে পারো, এই যে এসআই এর যে এসআই এটা আসতেছে যে জিআরআর ইন্টু এসআই, ঠিক আছে। অথবা সামেশন জিআই ডিভাইডেড এফআই ইন্টু এসআই ইন্টু প্রতি হাজারে। এটা আমাদের ম্যাথ আছে সামনে, ম্যাথে আমরা করব। আচ্ছা, অশোধিত মৃত্যু হারটা কি? আচ্ছা, অশোধিত মৃত্যু হারটা বলতে বোঝানো হচ্ছে যে তোমার যে নির্দিষ্ট বছর প্রতি 1000 জনসংখ্যায় যতজন মানুষ মৃত্যুবরণ করে তাকে হচ্ছে কি বলে? অশোধিত বা স্থূল মৃত্যু হার বলে। যে নির্দিষ্ট বছরের প্রতি 1000 জনসংখ্যায় কতজন মানুষ মৃত্যুবরণ করছে সেটা হচ্ছে অশোধিত মৃত্যু হার, এটা হচ্ছে ক্রুথ ডেথ রেট, ঠিক আছে। ডি/পি × 100 আমরা জন্ম হারটা পড়ছি যে কতজন জন্মায়, আর এটা কি কতজন মৃত্যুবরণ করেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ডেথ রেট, মানে মৃত মানুষের সংখ্যাটা দেওয়া থাকবে, ওইটাকে তুমি ভাগ করবা কি মোট পপুলেশন দিয়ে, দেন ওটাকে তুমি কি করবা প্রতি 1000-এ তুমি দেখাবা, গুণ করবা, তাইলেই বের হয়ে যাবে। একটা উদাহরণ আছে, এই উদাহরণের সাহায্যে আমরা জেনে নেই। মনে করো জনসংখ্যা দেওয়া আছে এটা কত, 1,26,750 জন। শহরে এক বছরে মোট মৃত্যুর সংখ্যা তোমার দেওয়া আছে কত, 26,300 জন। এখানে তোমার কি মৃত্যু হারটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সো অশোধিত মৃত্যু হার কেমনে করবা? ডি এর মান কত, 26,300 মোট মৃত ব্যক্তির সংখ্যা, ওইটাকে মোট তোমার পপুলেশন দিয়ে ভাগ দিবা, 1000-এ বের করবা। সো ক্যালকুলেটারে চাপবা, তো 1000-এ কত আসলো, 20.92। তাহলে শহরটির অশোধিত মৃত্যু হার প্রতি 1000-এ 20.92 জন, ঠিক আছে। এই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসি নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে তোমার জনসংখ্যা বৃদ্ধির হার। ওকে, সো জনসংখ্যা বৃদ্ধির হারটা কি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমার স্থূল বৃদ্ধির হার, গ্রোথ রেট, আর একটা হচ্ছে ন্যাচারাল গ্রোথ রেট। যে প্রতি 1000-এ যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পায় তাই হচ্ছে কি তোমার জনসংখ্যার বৃদ্ধির হার। ওকে, এটাকে দুইভাবে ইউজ করা যায়, স্থূল বৃদ্ধির হার বের করে, আর একটা হচ্ছে তোমার ন্যাচারাল গ্রোথ রেট ইউজ করে, ঠিক আছে। সো স্থূল বৃদ্ধির হার সূত্রটা কি, যে তুমি যখন মোট অশোধিত জন্মহার এবং মোট অশোধিত মৃত্যুহারের ব্যবধানটাই হচ্ছে তোমার কিসের ভাই, তোমার এই স্থূল বৃদ্ধির হারের যে ফর্মুলাটা সিবিআর মাইনাস সিডিআর। ওকে, আমরা অলরেডি পিছনে করে আসছি যে সিবিআর সিডিআরটা কি। তো এখন আর স্বাভাবিক বৃদ্ধির হারটা কি? স্বাভাবিক বৃদ্ধির হারটা তোমার বলতে বুঝাইতেছে যে কোনো দেশের লোক সংখ্যা এক বছরে প্রতি 100 জনে যতজন বৃদ্ধি পায় তাকে ওই দেশের স্বাভাবিক বৃদ্ধির হার বলা হয়। এটাকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তোমার বলছে যে কোনো দেশের লোকের সংখ্যা এক বছরে যদি প্রতি 100 জনে বৃদ্ধি পায় কত, হ্যাঁ, এইটা হচ্ছে আমার দেখতে হবে প্রতি 100 জনে। সো সূত্রটা কি, আর ইকুয়াল সিবিআর মাইনাস সিডিআর ডিভাইডেড 10, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোমার জ্যামিতিক পদ্ধতি, জিওমেট্রিক মেথড। সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনসংখ্যা P0 এবং n বছর পর উক্ত দেশের জনসংখ্যা Pn এবং জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার যদি r হয়, তাহলে ম্যালাথাস, হ্যাঁ, ভদ্র ব্যক্তির কথা বলছে, ম্যাথমেটিশিয়ান, তার সূত্র অনুযায়ী জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এগুলো এখানে অনেক কথা বলা আছে, আমরা জাস্ট এগুলো যখন ম্যাথ করবো অ্যাপ্লিকেশন, এগুলো তখন আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এটা আমার দেখতে হবে না। আচ্ছা, এখানে তোমার হচ্ছে কিছু পদ্ধতি বলা আছে, সূচকীয় এক্সপোনেনশিয়াল ফাংশন
পদ্ধতি, এগুলো তোমার সাধারণত তোমার সৃজনশীলে থাকে না, বা আমরা যে গ নাম্বারে যেটা করি প্রয়োগ উচ্চতর দক্ষতা, এটা জাস্ট হচ্ছে তোমাকে এমনিই দিছে যে এটা কীভাবে আসলো জনসংখ্যা বৃদ্ধির হার। সো এটা তোমার হচ্ছে সাধারণত তোমার থাকে না, যেগুলো থাকে আমরা অলরেডি এগুলো পিছনে দেখাই আসছি, ঠিক আছে। আমরা এমন কিছু ম্যাথ দেখবো যেগুলো আমাদের থাকবে, হ্যাঁ, যেগুলো আমাদের করতে হবে। আচ্ছা, এই যে জিনিসটা এটা আমাদের একটু থাকার মতো, হ্যাঁ, এই ধরনের ইয়েটা থাকে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন লগের অঙ্কগুলো, এটা আমরা একটু দেখব। এটা হচ্ছে দেখো যে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল, পিরিয়ড অফ টাইম ফর ডাবলিং দ্য পপুলেশন। এখানে বলছে যে কোনো নির্দিষ্ট স্থান বা দেশের বর্তমান জনসংখ্যা যত বছর পর দ্বিগুণ হবে সেই সময়কালকে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল বলে। তো জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়টা কি, n ইকুয়াল 1/r log e2, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল 2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সূত্রটা, এখানে আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার। আচ্ছা, দুইটা পদ্ধতি আছে, একটা তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল পদ্ধতি, একটা হচ্ছে তোমার জ্যামিতিক পদ্ধতি। এক্সপোনেনশিয়াল পদ্ধতি কি যে ইউজ করে, যাই হোক। সো এখানে জনসংখ্যা বৃদ্ধির হার স্বাভাবিক হার আমি আর ধরলাম, ওকে। n বছর পরে জনসংখ্যা দ্বিগুণ হয়ে pn হবে, ওকে। সো আমরা এটা কি করব, জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় হার তাহলে হচ্ছে pn সমান 2p0, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। তো আমরা জানি কি ধরবো, pn সমান কি লেখা যায়, p0 e টু দ্য পাওয়ার কত rn, ওকে। সমীকরণ 1 আর 2 থেকে আমরা কি পাবো, সমীকরণ 1 আর 2 থেকে আমরা কি 2p0, ঠিক আছে, এই যে 2p0 ইকুয়াল কি p0 ern, ঠিক আছে। দেন হচ্ছে কি করবো, এই p0 দুই পাশ থেকে কাটা, তো থাকে কি 2 ইকুয়াল ern। সো আমরা দুই দিকে হচ্ছে কি লগ কি করব, আমরা দুই দিকে লগ নিয়ে আসবো, ঠিক, উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে, ওকে। তো লগ আনলাম, লগ এই যে আনলাম না, লগই আসলো। এখন আমার কি করার দরকার, এখন কথা হচ্ছে যে উপরে যে rn, হ্যাঁ, যে পাওয়ারটা, সেই rn হচ্ছে তোমার এই যে লগই এটা আছে, এই লগির বাম পাশে নিয়ে আসো, ঠিক আছে। এখন এই লগই আর এই লগই আছে, ঠিক আছে, লগ ই টু দ্য পাওয়ার ই, আর এখানে কি আছে পাওয়ার লগ ই টু দ্য পাওয়ার 2, ওকে। তো এখন কি করতে হবে, লগ ই টু দ্য পাওয়ার ই সমান কত আমরা জানি 1, ঠিক আছে। সো এটা যেহেতু 1, সো এই জন্য কি হলো আর ইন্টু এন ইন্টু 1, সো 1 লিখতে হলো না, যাই হোক 1। সো এখানে আমার এন এর মানটা বের করতে হবে। সো এন সমান সমান কি হবে, লগ ই টু দ্য পাওয়ার 2 ডিভাইডেড আর। সো করলে কি এটা হচ্ছে তোমার, মানে এখানে তোমার ভ্যালু যদি বসাও তাহলে বোঝা যাবে যে কত বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হবে। এটা কেন দেখাইলাম, এর আগেরগুলোও তো ছিল, এটাই তো যে হচ্ছে এটা তো ভাইয়া প্রয়োগ না, এটা তো জাস্ট হচ্ছে একটা কি বলে যে প্রমাণ বা কি এবার কীভাবে আসে, এটা দেখাইলাম এই কারণে এই ধরনের তোমার যে প্রয়োগগুলো, এই টাইপের কিছু প্রয়োগ যে কোন ওয়েতে তুমি করতে পারো এক্সপোনেনশিয়াল অথবা জ্যামিতিক ওয়েতে, এগুলো সাধারণত তোমার দিয়ে দেয়, হ্যাঁ, অনুধাবনেও দিয়ে দিতে পারে সাধারণত, অনুধাবনে। আদারওয়াইজ এগুলো এত আসেন, তারপরেও যদি আসার মতো এগুলো তোমার অনুধাবনে থাকতে পারে, অথবা তোমার ইয়াতেও থাকতে পারে, প্রয়োগও থাকতে পারে, বাট হচ্ছে থাকার মতো, তাই আমি এটা দেখাইলাম। আচ্ছা, পরেরটা দেখো যে দ্বিতীয় পদ্ধতি দেওয়া আছে, যেটা জ্যামিতিক পদ্ধতি, জিওমেট্রিক মেথড, ঠিক আছে। যে মনে করা যাক আদমশুমারিতে কোনো একটি এলাকার প্রারম্ভিক জনসংখ্যা হচ্ছে তোমার p0, n বছর পর জনসংখ্যা দ্বিগুণ হয়, যা pn এবং জনসংখ্যা বৃদ্ধির হার যদি r হয়। আচ্ছা, সব ইনফরমেশন আমার দেওয়া আছে, তাই 1 নম্বর সমীকরণ ধরে ফেলবো, pn ইকুয়াল কি ধরবো 2p0, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি, আমরা জানি যে pn সমান p0 ইন্টু 1 প্লাস r টু দ্য পাওয়ার n, আমরা এটা অলরেডি করে আসছি আগেরগুলোতেও। এখন সমীকরণ 1 আর 2 থেকে কি পাই, এই যে দুইটা ইয়া করবা, কি বলবে, ঠিক আছে, যে সমান ইয়া করলে কি হবে, 2p0 ইকুয়াল p0 1 প্লাস r টু দ্য পাওয়ার n, ওকে। সো এই p0 দুই পাশ থেকে কাটা, ঠিক আছে, তো কি থাকে 2 ইকুয়াল 1 প্লাস r টু দ্য পাওয়ার n। তো আমি কি উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করব, এই লগ দ্বারা গুণ করলাম, লগ আসলো। আসার পর এখন কি দেখা যাচ্ছে, এই যে n, এই nটা আমি এই লগের বাম পাশে নিয়ে আসবো, ওকে। আনলাম বাম পাশে, আনার পর এখন কি করবো, একদম সিম্পল, আমার সব ম্যাথ শেষ, n এর মানটা আমার বের করতে হবে, রাইট, যে জনসংখ্যার হার কত করে বৃদ্ধি পাচ্ছে, জাস্ট হচ্ছে লগ 2কে এই যে এটা দিয়ে ভাগ দিয়ে দিবে, লগ 1 প্লাস r দিয়ে ভাগ দিলে, তো এই যে এটা হচ্ছে আমার যে এত বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হবে, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে যাব। এইটা হচ্ছে তোমার যে কত বছর পর পর বৃদ্ধি পাবে, এটা সাধারণত তোমার আসে না, এটা হচ্ছে প্রচলিত সংকেতে প্রমাণ করে, এই প্রমাণগুলো আসে না, ওইটা দেখাইলাম, অনুধাবন এটা থাকতে পারে বিধায়। আচ্ছা, এইগুলা হচ্ছে তোমার বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে ধারণা, যে কত বছরে কত পাইছে, এগুলো কিছু তোমার তথ্য দিয়ে রাখছে, এগুলো তোমার পড়ে নিবা বইতে, এগুলো আহামরি কিছু না, এগুলো হচ্ছে যে মানে স্ট্যাটিস্টিক্সের যে ইয়াগুলো, ইনফরমেশনগুলো এখানে তোমার দেওয়া আছে। আচ্ছা, উদাহরণ 8-এ দেখো, এটা হচ্ছে অ্যান্টিলগের একটা ম্যাথ, এটা আমরা করাবো এখন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আচ্ছা
এখানে কি বলছে যে বাংলাদেশের 2001 ও 2011 সালের জনসংখ্যা নিচের সারণীতে দেওয়া হলো। আচ্ছা 2001 সাল বলা আছে, ভালো কথা। আর জনসংখ্যা কত? 1,24,355 ধরো একটা দিছে আর কি ভ্যালু। হ্যাঁ 2011-তে কত দেওয়া আছে? 1,49,772, একটা হাইপোথেটিক্যাল ভ্যালু দেওয়া আছে। বলছে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো। 2 নম্বর বলছে কত বছর পর জনসংখ্যা দ্বিগুণ হবে তা নির্ণয় করো। অ্যান্ড 3 নম্বরে বলছে কত বছর পর জনসংখ্যা 3 গুণ হবে তা নির্ণয় করো। ওকে, সো আমরা জানি অলরেডি যে জনসংখ্যা বৃদ্ধির হারের জন্য কি করতে হয়। পূর্ববর্তী আদমশুমারির সংখ্যা ছিল এত, পরবর্তী আদমশুমারির সংখ্যা, হ্যাঁ পূর্ববর্তী আদমশুমারির সংখ্যা মানে কি P0, হ্যাঁ পূর্ববর্তী বলতে 0, পরবর্তী হচ্ছে PN, হ্যাঁ আর এনটা কি? এন হচ্ছে যে মোট যে সালটা, হ্যাঁ 2011 থেকে 2001-এর যে ডিফারেন্সটা, কত বছর ভাই? 10 বছর। আচ্ছা, সো জনসংখ্যা বৃদ্ধির হারে ইয়াটা কি আর। সো এখানে আমরা একটা এক্সট্রা জিনিস ব্যবহার করবো, সেটা হচ্ছে অ্যান্টিলগ। এটা আমাদের ক্যালকুলেটারও থাকবে, অ্যান্টিলগের ফাংশনটা তোমরা একটু দেখলেই পেয়ে যাবা। আচ্ছা, সো অ্যান্টিলগের সূত্রটা আমরা ইউজ করবো। এখানে অ্যান্টিলগ দিলাম, দেওয়ার পর কি log 10 PN মাইনাস log 10 P0, হ্যাঁ ডিভাইডেড N। ওকে, জেনারেল লগ যেটা এটা ব্যবহার করলাম -1। তো এখন এখানে PN এর ইয়াটা ভ্যালুটা বসাবো, এখানে P0 এর ভ্যালুটা বসাবো, আর 10 তো 10 এর মতোই ভ্যালুগুলো থাকবে। এটা জাস্ট একবারে তোমার যে ক্যাসিও যে ক্যালকুলেটরটা, হ্যাঁ অ্যান্টিলগের ফর্মুলা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এটা তো খাতায় নোট ডাউন করে রাখো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। জনসংখ্যা বৃদ্ধির হারের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। জাস্ট ভ্যালুটা, এই দুইটা ভ্যালু বসাবা ভাই, বসানোর পর জাস্ট হচ্ছে ক্যালকুলেটরে চাপবা, এই হোল -1 সমান, ঠিক আছে। চাপলে তোমার ডিরেক্ট এই ভ্যালু আইসা পড়তে পারে অ্যান্টিলগের সাথে, হ্যাঁ অথবা অ্যান্টিলগটা রাখো, সমস্যা নেই। সো অ্যান্টিলগ রাখবা, তো এই ভ্যালুটা আসবে, হ্যাঁ আসার পর -1 করবা, করার পর কত আসবে? এখানে 1.01391, ওকে -1 করলে তাহলে 0.0139 আসবে। ওকে, সো সুতরাং জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত? 1000-এ গুণ দিবা, কত? প্রায় 14 জন। আচ্ছা, খ নাম্বারে দেখি ওই পরটাতে কথা বলছে যে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সূত্রটা কি। আচ্ছা, প্রথম ছিল বৃদ্ধির হার, পরে দ্বিগুণ হওয়ার পরে কত করে 3 গুণ হবে, দ্বিগুণ 3 গুণ বের করতে বলছে। আচ্ছা দ্বিগুণ, আচ্ছা দ্বিগুণ 3 গুণেরটা আমরা একটু দেখি। আচ্ছা, দ্বিগুণ হওয়ার সূত্রটা কি? এখানে হচ্ছে আমরা জাস্ট যে লগারিদমের ফাংশনটা বা এক্সপোনেনশিয়াল যেটাই বলো ওইটা আমরা ইউজ করব। তো সূত্রটা কি হবে? log e টু দ্য পাওয়ার যে দ্বিগুণ log e টু দ্য পাওয়ার x ডিভাইডেড r, মানে জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্রটা। তাহলে log e টু দ্য পাওয়ার 2, এটা ক্যালকুলেটারে করবা, আইসা পারবে e টু দ্য পাওয়ার 2 কত করলে হচ্ছে এই ভ্যালুটা আসবে। আর জনসংখ্যার হার যেটা, ওই যে আমরা যেটা পেলাম বৃদ্ধির হার যেটা, ওইটা প্রিভিয়াসে ক থেকে পাই। সো ওই ভ্যালুটা বসাবা হরে, বসাইলে যখন ক্যালকুলেটারে এটা ডিভাইড করবা দুইটা করলে 49.86, মানে কত? 50 বছর। দ্যাট মিনস বাংলাদেশের জনসংখ্যা 50 বছরে পরপর দ্বিগুণ হবে। আর 3 গুণ কি? একই জিনিস, জাস্ট হচ্ছে 2 এর জায়গায় 3 বসাই দিবা, তাহলে 79 বছর হবে। দ্যাট মিনস বাংলাদেশের জনসংখ্যা 79 বছর পরপর কি হবে? 3 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরেরটাতে যাব। আচ্ছা, এখানে কি বলছে? বাংলাদেশের 3টি বিভাগে বয়সভিত্তিক লোক ও তার আয়তন দেওয়া হলো। এখানে বলছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো, যে কোনো একটা থাকবে। আচ্ছা, কোন লোকের সংখ্যা অধিক আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু জনসংখ্যার ঘনত্ব অলরেডি জানি, কেমনে নির্ণয় করতে হয়? D/P ইন্টু কত? 100, এটা আমরা পিছনে কইরা আসছিলাম, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কি করছে। হ্যাঁ, ওই কাজটাই করছে, যেমন রাজশাহী বিভাগের জনসংখ্যার ঘনত্ব, রংপুর বিভাগের জনসংখ্যার ঘনত্ব। কি করছে ভাই? জাস্ট মোট জনসংখ্যাটা বের করবা। আচ্ছা, ওকে, এখানে একটু দেখো। আচ্ছা, এই যে মোট জনসংখ্যাটা কত, রাজশাহী বিভাগের মোট জনসংখ্যা তুমি করলা এবং এর আয়তনটা, ঠিক আছে। জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ দিবা, তাইলেই তোমার কি প্রতি বর্গ কিলোমিটারে কতজন থাকে বের করে ফেলবে। এমনি তোমার বাকি যে বিভাগগুলো, এটা তোমার কি দেওয়া আছে, এটা আমরা প্রিভিয়াসলি করে আসছি, এর বাকি বিভাগগুলো বের করে ফেলবা, ঠিক আছে। পরের স্লাইডে যাই। খ নাম্বারে বলছে যে রাজশাহী বিভাগের ক্ষেত্রে তোমার কি ওই যে নির্ভরশীলতার অনুপাত, ওই যে 15 বছরের নিচে, তারপর 65 বছরের ঊর্ধ্বে, ওই সূত্রটা তুমি বসাবা। রাজশাহী বিভাগের ক্ষেত্রে, তাদের রাজশাহী বিভাগের ক্ষেত্রে তো তোমার নির্ভরশীলতার অনুপাত কত আসবে? 26.05, মানে প্রতি 100 জনে 26 জন মানুষ নির্ভরশীল। পরে রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, মানে এই যে 3টা বিভাগ এখানে ম্যাথ দেওয়া আছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে কোন বিভাগের মানুষের লোক সংখ্যা কতটা নির্ভরশীল না অনির্ভরশীল। হ্যাঁ, যেটা দেখা যাবে যে বেশি, এখানে বেশি কত? বেশি আসতে আসতে তোমার রংপুর বিভাগ, তার মানে বলাই যায় যে রংপুর বিভাগের মানুষ মনে করো একটু মনে হয় বেশি অধিক নির্ভরশীল, কারণ তাদের কত? 43.77%, ঠিক আছে। এই জিনিসটা এখানে তোমার কি কভার করা হইতেছে, মানে এটা তোমার কি একটা কম্পারিজন করতেছে, ওকে, নির্ভরশীলতা অনুপাত দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানেও তোমার হচ্ছে লিঙ্গ অনুপাত, তারপরে হচ্ছে কোন জেলা বসবাসের জন্য উপযোগী,
এর জনসংখ্যার ঘনত্ব যেটা ওইটা, এটা হচ্ছে একটা বোর্ডের অঙ্ক, যশোর বোর্ড 17টা আসছে। তো আমরা লিঙ্গ অনুপাত অলরেডি করে আসছি। হ্যাঁ, এই যে লিঙ্গ অনুপাতের যে সূত্রটা দেখো, SF ডিভাইডেড ইকুয়াল M ডিভাইডেড F। হ্যাঁ, জাস্ট তুমি ভ্যালুটা বসাবো, তাহলে তোমার লিঙ্গ অনুপাত বের হয়ে যাবে। আর জনসংখ্যা কোন এলাকায় তুমি থাকার জন্য বেশি উপযোগী নাকি মানে অনুপযোগী, এটা বের করার জন্য কি ঘনত্বটা বের করবা। আমরা প্রিভিয়াসে দেখে আসছি, তোমরা জাস্ট এটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্র্যাকটিস করলে তোমাদের এটা ভালো কনসেপ্ট বিল হবে। আচ্ছা, নির্ভরশীলতা অনুপাত বের করো, একই জিনিস। এটা দেখবা অনেকগুলো বোর্ডে আসছে, দেখো ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 17তে এটা আসছে। এই টাইপের ম্যাথগুলোই সাধারণত এসে থাকে। সো তোমাদের এগুলো উদাহরণগুলো দেওয়া হলো প্র্যাকটিসের জন্য। আমরা প্রিভিয়াসলি এগুলো কি আলোচনা করে আসি, তোমরা জাস্ট এগুলো কি করবা, তোমরা প্র্যাকটিস করবা, দেন ভালো কনসেপ্ট বিল্ড হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে তোমাদের কি বলে, আচ্ছা এটা হচ্ছে যে তোমার সাধারণ বয়সভিত্তিক প্রজনন হারের যে ম্যাথটা, এটাও আমরা দেখলাম। আচ্ছা, নির্ভরশীলতার অনুপাত, লিঙ্গ অনুপাত, এটা আমাদের দেখা শেষ। এটা আমাদের একই জিনিস। লিঙ্গ অনুপাত দেখলাম, জনসংখ্যার ঘনত্ব কি, অশোধিত জন্মহার কি, একই জিনিস, ব্যবহারিকগুলো। আচ্ছা, এটা সাধারণত তোমার হচ্ছে ব্যবহারিক। হ্যাঁ, এই ব্যবহারিকগুলো আমাদের এমনি লাগবে না, আমরা যে ম্যাথগুলো করছি ওইটাই। আচ্ছা, তো আজকে এটাই ছিল হচ্ছে আমাদের পরিসংখ্যান, তোমার যে লাস্ট যে চ্যাপ্টারটা যেটা বইয়ে সাধারণত থাকে আমাদের শর্ট সিলেবাসে, যেটা আছে যে তোমার জীব পরিসংখ্যান। তো এটাতে আমরা আসলে কি দেখলাম, এটাতে আমরা দেখলাম তোমার অশোধিত জন্মহার, অশোধিত মৃত্যুহার, নিট প্রজনন হার, জনসংখ্যা বৃদ্ধির হার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার নির্ভরশীলতার অনুপাত, অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত। আমি যেই ম্যাথগুলো করাইছি সাধারণত ওইগুলো আসে, যেগুলো আমি প্র্যাকটিস করলাম। আর তোমরাও দেখছো বোর্ডের কিছু উদাহরণগুলো আছে কোন কোন বোর্ডে আসছে। এই জিনিসগুলোই তোমরা বেশি প্র্যাকটিস করবা, যে লিঙ্গ অনুপাত, হ্যাঁ, অশোধিত জন্মহার, মৃত্যুহার, হ্যাঁ, নির্ভরশীলতার অনুপাত, এইগুলোই তোমার ঘুরায় পেঁচায় আসে। হ্যাঁ, সো জাস্ট হচ্ছে একদম ইজি ফর্মুলা ভাই। জাস্ট হচ্ছে তোমার কনসেপ্টটা বিল্ড ভালো রাখবা, এটার উপর কিভাবে কোনটা আসতেছে। ভ্যালু কিন্তু তোমার সব দিয়ে দেওয়াই থাকে, তুমি এটা ভালো করেই দেখছো। হ্যাঁ, ভ্যালু তোমার দেওয়াই থাকবে। জাস্ট হচ্ছে তোমার যদি ফর্মুলাটা তোমার যদি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে কি তুমি এটা এক্সিকিউট করতে পারবা। সো এটাই ছিল। জাস্ট হচ্ছে তোমার বাসায় প্র্যাকটিস করো, হ্যাঁ, বেশি বেশি উদাহরণ করো, তাইলেই তোমাদের কি এই চ্যাপ্টার নিয়ে একটা ভালো ধারণা আসবে, আর করতেও ম্যাথগুলো মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে, কোনো কোর্সে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।